প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ইভ্যালি তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি। দেশীয় তথ্য প্রযুক্তি খাত নিয়ে সাজানো হয়েছে এই পর্ব। সাথে আছি আমি তাসরিমা নাহিদ। বাংলাদেশের ই-কমার্স খাতে গ্রাহকদের সুরক্ষা দিতে সরকারের এসকোর নীতি কার্যকর করছে দেশীয় পেমেন্ট সিস্টেম অপারেটর পিএসওরা। তারা বলছে, লাখো ই-কমার্স উদ্যোগ থাকলেও অর্ধশত ই-কমার্স সাইটের লেনদেনকেই তদারকি করার দরকার পড়ছে। এই ডিসকাউন্ট মডেলগুলো যদি এভাবে না গ্রো করত এবং এই পলিসিগুলো যদি তারা মেক না করতো, তারা যদি স্বাভাবিক নিয়মে একটা মিনিমাম ডিসকাউন্ট দিয়ে যদি তারা তাদের পণ্যগুলো ডেলিভারি করে যেত সঠিক সময়ে এবং কমে রাখতো, তাহলে কিন্তু আজকে ই কমার্স ইন্ডাস্ট্রি আরও দ্বিগুণ, 3 গুণ বা 10 গুণ হারে কিন্তু গ্রো করতো। এখন গ্রো করছে ঠিক, কিন্তু যেটা করছে নেগেটিভ ভাইব নিয়ে গ্রো করছে। এটা যে কোনো সময় তাসের ঘরের মতো ঠুমুর করে ভেঙে পড়তে পারে। এভাবে ই কমার্স খাত নিয়ে নিজের শঙ্কা জানালেন পেমেন্ট সিস্টেম অপারেটর আমারপের ব্যবস্থাপনা পরিচালক এম ইশতিয়াক সারওয়ার। গ্রাহক বা ক্রেতাদের ঝুঁকির বিষয়টিকে আমলে নিতে তিনি দিতে চাইছেন সর্বোচ্চ অগ্রাধিকার। ডিসকাউন্ট মডেলের যে ই কমার্সগুলো আসছে, সেই মডেল ই কমার্সগুলোকে আমরা ওয়েলকাম করছিলাম, যে হয়তো তারা ই কমার্সের যে প্র্যাকটিসটা আছে সেটাকে হয়তো আর একটু ডিসকাউন্টের মাধ্যমে উৎসাহ দিয়ে তারা হচ্ছে মানুষকে আরও ই কমার্সমুখী করবে। কিন্তু এটা করতে গিয়ে যে ধরনের শর্তের বেড়াজালের মধ্যে কাস্টমারদের টাকা আটকে যাচ্ছে, মাসের পর মাস বা বছরের পর বছর হচ্ছে তারা তাদের সঠিক যে পণ্যটা পাওয়ার কথা সে পণ্যটা পাচ্ছে না বা রিফান্ড পাচ্ছে না। রিফান্ড যেই চ্যানেলে হওয়ার কথা ছিল সেই চ্যানেলে না হয়ে ভিন্নভাবে দেওয়া হচ্ছে, অথবা তাদের ওয়ালেটে টাকাটা ফেরত দেওয়া হচ্ছে। তো এইগুলোতে হয় কি, যে ই কমার্স ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা জনগণের মধ্যে চলে যায়। ই কমার্স মানেই হচ্ছে নিশ্চয়ই ধাপ্পাবাজি। আমরা আসলে ই কমার্স ইন্ডাস্ট্রি কিন্তু তা না। গ্লোবাল প্র্যাকটিস কী বলে? গ্লোবাল প্র্যাকটিস বলছে আমি 3 দিন থেকে 5 দিনের মধ্যে আমি প্রোডাক্ট ডেলিভারি করব, কিন্তু সেটা না হয়ে ঠিক উল্টাটা হয়েছে এবং সেটার ইম্প্যাক্টটা এসে পড়েছে কিন্তু পেমেন্ট ইন্ডাস্ট্রির উপর। যে এখন নতুন করে বলা হচ্ছে যে ডিজিটাল বিজনেস পলিসি কথা বলা হচ্ছে, স্ক্রো পলিসি কথা বলা হচ্ছে, টাকা হোল্ড করার কথা বলা হচ্ছে। তিনি জানান, ক্রেতার ঝুঁকি মোকাবেলায় সরকার প্রণীত এসকোর নীতির বাস্তবায়ন করছে 7টি পিএসও। এগুলো হলো আমারপে, এসএসএল, পোর্ট ওয়ালেট, ইজিপে, ওয়ালেট মিক্স, ফস্টার পেমেন্ট, সূর্যপে। তবে নতুন করে একটা এসকো কর্তৃপক্ষ তৈরির সরকারি পরিকল্পনা জটিলতা বাড়াতে পারে বলে তিনি মনে করেন। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে যে তারা যেন আবার কার্ড ট্রানজ্যাকশনগুলো যেন রিজিউম করে দেয়, কারণ এখন জিনিসগুলো একটা নিয়মতান্ত্রিক ধারার মধ্যে আসছে, অ্যাটলিস্ট কন্ট্রোলের মধ্যে আসছে। তো আমরা পিএসওরা এখন হচ্ছে স্ক্রো করছি, আমরাও স্ক্রো করছি আমারপে থেকে, আমরা স্ক্রো করছি, আমরা টাকা হোল্ড করছি, আমরা কাস্টমারের কাছ থেকে কনফার্মেশন পাবো, মার্চেন্টকে টাকা দিচ্ছি। এই পলিসিতে যে আমরা নিজের একটা পলিসি বানিয়েছি, আমরা কল সেন্টার সেট আপ করেছি। কল সেন্টার সেট আপ করে কল সেন্টার থেকে আমরা র্যান্ডমলি কাস্টমারদেরকে ফোন দিচ্ছি দ্রব্যচয়ন ভিত্তিতে। আর ব্যাঙ্কগুলো এটা নিশ্চিত হতে যাচ্ছে যে ডিসপিউট যেন না আসে, একটা উইন উইন মডেল বানানো হোক, যে মডেলটাতে বেসিক্যালি আমি স্ক্রো করব, আমি স্ক্রো করে আমি হচ্ছে যে আমি মার্চেন্টের স্বার্থ রক্ষা করব, কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এবং হচ্ছে আমি আলটিমেটলি ইন্ডাস্ট্রির একটা সাম্য অবস্থা, যে আমি ই কমার্স ইন্ডাস্ট্রিকে আমি ধ্বংস হতে দিচ্ছি না। এখন যেভাবে হচ্ছিল সেটা হচ্ছে যে মার্চেন্ট টাকা পেয়ে যাচ্ছে, প্রোডাক্ট পাচ্ছে না, হয়রানি হচ্ছে। তো তখন আমরা অ্যাটলিস্ট আমার হাতে একটা কন্ট্রোল মেকানিজম চলে আসলো, আমি তখন একটা কন্ট্রোল মেকানিজম আমি মার্চেন্টকে কন্ট্রোল করতে পারবো। এতদিন আমরা মার্চেন্টকে কন্ট্রোল করতে পারতাম না। আমাদের রেগুলেটররাও চায় যে আমাদেরকে আরও এম্পাওয়ার করতে। তো স্ক্রো পলিসিটা ইন দ্যাট সেন্স গুড, কিন্তু এটা এটা এভাবে না করে এটাকে যদি একটা অটোমেটেড প্রসেস করা যেত, তাহলে আমাদের জন্য জিনিসটা মার্চেন্ট ওয়াইজ করার জন্য সুবিধা। কারণ যারা ছোটো ছোটো মার্চেন্ট, তাদের টাকা আমি যদি আটকে রাখি সার্ভিস কনফার্মেশন, তাহলে তারা না খেয়ে মরার মতো অবস্থা হবে। ই কমার্স ইকোসিস্টেমে চলমান সংকট নিরসনের গুরুত্ব কতটা তা নিয়েও কথা বলেছেন ইশতিয়াক সারওয়ার। আপনি ডিসকাউন্ট তো কাস্টমারের টাকায় ডিসকাউন্ট দিতে পারবেন না, আপনাকে ডিসকাউন্ট দিতে হবে আপনার ইনভেস্টরের টাকায়, আপনার বিনিয়োগকৃত টাকার আপনি হচ্ছে মানে আপনি ডিসকাউন্ট দেবেন। আর ডিসকাউন্টটা কখনো যদি অস্বাভাবিক মাত্রা ডিসকাউন্ট হয়, তখন সেখানে আসলে ডাউট তৈরি হয়ে যায়। আমি এই ধরনের অস্বাভাবিক ডিসকাউন্ট দিয়ে আমি কিছু কাস্টমার বেস তৈরি করতে পারছি, ঠিক, আমি একটা মার্কেটে হাইপ তৈরি করতে পারছি। আলটিমেটলি আমার সাথে আমি একা কিন্তু ইন্ডাস্ট্রি না,
আমার সাথে ইন্ডাস্ট্রিতে আরও অনেকগুলো প্লেয়ার আছে, আরও অনেকগুলো সমসাময়িক কোম্পানি আছে বা আগে কোম্পানি আছে, আমি তাদেরকে হুমকির মুখে ঠেলে দিতে পারি না। ডিসকাউন্ট মডেলে যেটা হচ্ছে, যারা রিসেলার তারা এখান থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে পণ্য কিনছে রিসেল করার জন্য। সো এটা বেসিক্যালি কাইন্ড অফ B2B বা B2C বোর্ড টাইপের একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো এই মডেলটা কিন্তু পৃথিবীতে আরও অন্যান্য জায়গায় আছে, তো সেখানে কিন্তু এত মানে লম্বা সময় ধরে কিন্তু প্রোডাক্টের থাকে না, মানে আপনার হচ্ছে যে স্ট্যাগনেন্ট হয়ে থাকে না। সো যার কারণে যেটা হয়, কাস্টমার কখনো কমপ্লেন করে আমার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হতে পারে কোনো কারণে, সেটা রিপ্লেস করে দেবে ই কমার্স কোম্পানি বা আমার যে ম্যানুফ্যাকচার আছে সে করে দেবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, আমি অর্ডার নিচ্ছি, আমার স্টক কতটুকু, আমার স্টক কিপিং ইউনিটটা আমি ডিক্লেয়ার করছি না। আমার কাছে এই মুহূর্তে 100 ফোন আছে, আমি 100 ফোনের এগেনস্টে আমি অর্ডার নিতে পারবো। 100 ফোন শেষ, আমার অর্ডার নেওয়া বন্ধ হয়ে যাবে। যারা সৎভাবে ব্যবসা করতে চায় তারা ডিসকাউন্ট দিয়েও সৎভাবে ব্যবসা করতে পারে এবং কোনো ধরনের ইল মোটিভ ছাড়া। কিন্তু আমাদের যারা করছে তাদের কাছ থেকে আমরা এটা আশা করি যে তারা যেন সঠিক প্রসেসে ডিসকাউন্ট দিয়ে, কম ডিসকাউন্ট দিয়ে হলেও তারা যেন ব্যবসাটা সহজভাবে করে, যেন অ্যাটলিস্ট ই কমার্স ইন্ডাস্ট্রিটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। বিশ্বের সেরা ই কমার্সগুলোর সাথে আমাদের তুলনামূলক চিত্রটা কেমন তাও তুলে ধরে এই খাতকে এগিয়ে নিতে পরামর্শ দিয়েছেন ইশতিয়াক সারওয়ার। অন্যান্য দেশে ই কমার্সগুলোকে ডিসকাউন্ট দেয় না, ডিসকাউন্ট দেয়। আলিবাবা যেটা করে 11/11 নভেম্বর মাসে 11 তারিখের জন্য সবাই উন্মুখ হয়ে বসে থাকে সারা বছর, কিন্তু এত ডিসকাউন্ট থাকে না। ডিসকাউন্ট থাকে কি, যে আমার যেহেতু মার্কেট প্লেস, আমার সেলার যদি মনে করে আমি ডিসকাউন্টে আমি প্রোডাক্ট সেল করতে চাই 5%, 10%, সেটা আমি দিব, 20% আমার উপর। কিন্তু সেটা মার্কেট প্লেস নিজে কখনো সেটাতে রোল প্লে করে না, যেটা আমি আলিবাবাতে গিয়ে আমি নিজে গিয়ে দেখে আসছি। আলিবাবাতে 11/11 যেই সেলটা হয়, 2.5 মিনিটে প্রায় $250 কোটি ট্রানজাকশন হয়েছে পুরো পৃথিবী থেকে। দেখব বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে মৌলিক গবেষণা নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ABM আলিম আল ইসলামের সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন রানা মঞ্জুর। এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আজকে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ABM আলিম আল ইসলাম। আমরা তার সাথে কথা বলবো তার মৌলিক গবেষণাগুলো নিয়ে, পাশাপাশি কথা বলবো বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে আমরা কতটুকু এগিয়েছি এবং কিভাবে আরও এগিয়ে যাব সেগুলো নিয়ে। ডক্টর আলিম আল ইসলাম, এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের আগামী দিনের যে তরুণ প্রজন্ম, এই প্রজন্মের কাছে আপনি একজন পথ প্রদর্শক। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম এই খাতে আরও বেশি এগিয়ে যাক এবং আপনাকে দেখে তারা আরও বেশি তাদের এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাক। এই জন্যে আমি আসলে জানতে চাইব যে আপনার যে পথ চলা, যে কথাগুলো তাদের জীবনের জন্য অনুপ্রেরণা হবে, সেগুলো আপনি আমাদেরকে বলবেন। শিক্ষা আলটিমেটলি সবসময় কোনো না কোনোভাবে মানুষকে একটা বেনিফিট দিবে, অথবা হিউম্যান সিভিলাইজেশনকে একটা বেনিফিট দিবে। এবং এই শিক্ষাটা কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না। আমি যখন স্কুলে পড়ি, আমি যখন কলেজে পড়ি, আমরা যেই পড়াশোনার মধ্য দিয়ে আসি, সেই পড়াশোনাগুলো কি আসলেই আমাদের রিয়েল লাইফের প্রবলেম সলভিং শেখায়? যদি না শেখায়, সেই জায়গাতে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরও হয়তো কিছুটা রিথিঙ্ক করার অপশন আছে। এবং একই সাথে আমরা যারা শিক্ষক শিক্ষিকাদের ওখানে পাচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করেন, তারাও হয়তো একটু চিন্তা করে দেখতে পারেন যে এই শিক্ষার্থীদেরকে আমরা কেমনভাবে তৈরি করব যাতে তারা তাদের শিক্ষাটাকে রিয়েল লাইফে কাজে লাগাতে পারে, যেখান থেকে সে নিজে বেনিফিটেড হতে পারে, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার বন্ধুবান্ধব, সমাজ, দেশ এবং পৃথিবী উপকৃত হতে পারে। সময় মানুষের জন্য খুব লিমিটেড। সো আপনি সময়টা কিভাবে ব্যবহার করছেন? এটাকে আপনি পড়াশোনার কাজে ব্যবহার করছেন, আপনি শরীরচর্চার জন্য ব্যবহার করছেন, আপনি আপনার পিতামাতা বা বন্ধুবান্ধবের জন্য ব্যবহার করছেন, না একটা ডিভাইসের জন্য ব্যবহার করছেন যার অপোজিট এন্ডে কে আছেন আপনি তাকে জীবনে কখনো দেখেননি বা চিনেনও না? এই জিনিসগুলো বোধহয় চিন্তা করার এখন সময় চলে এসছে। এই চিন্তাটা হয়তো এখন থেকে 10, 15, 20 বছর আগে এতটা আমাদের প্রমিনেন্ট ছিল না, কারণ সে সময় আসলে আমরা নিজেদের ভিতরে ফিজিক্যাল ইন্টারাকশনের থ্রুতে সব কাজ করতাম, সব কিছু শিখতাম। কিন্তু এখনকার সময় এসে কিছু কিছু সময় হয়তো পিতামাতার এমনও ফ্রাস্ট্রেশন আমি শুনেছি যে এটা হয়তো মাদকাসক্তির থেকেও ভয়ঙ্কর। সো আমরা যে ফোনগুলো আসলে ইউজ করি বা আমরা যে টেকনোলজি বা ইন্টারনেট এখন ইউজ করছি, এটা আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে শিক্ষার্থীদের প্রতি, এগুলা ব্যবহার করার সময় একটু চিন্তা করবেন এতে কি আপনি বেনিফিটেড হচ্ছেন, আপনার বাবা মা বেনিফিটেড হচ্ছে, বা দেশ জাতি বা মানুষ কি কোনোভাবে বেনিফিটেড হচ্ছে? যদি না হয়
অপোজিটটাও প্লিজ চিন্তা করবেন। আপনি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বা আপনার বাবা মা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা দেশ জাতি বা মানুষ কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপনারা নিজেরাই অনেক ক্ষেত্রে হয়তো অ্যান্সার পেয়ে যাবেন। যদি কোনো ক্ষেত্রে অ্যান্সার না পান, এগেইন আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধ যেটা থাকবে, আপনি বুঝতে না পারলে আপনার বাবা মা বা আপনার শিক্ষকরা যেটা বলেন প্লিজ এটা আপনারা ফলো করেন। ডক্টর আলিমুল ইসলাম, আপনি হতাশার কথা বলছিলেন, তো আমারও আসলে হতাশার একটা জায়গা আছে। আমাদের দেশের যে মেধাবী শিক্ষার্থীরা, যে মেধাবী তরুণরা, তারা বুয়েটে পড়ছে, তারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরেও যাচ্ছে, কিন্তু তাদের ফিরে আসার যে হার, এই দেশে ফিরে এসে এই দেশে গবেষণা করা, এই দেশের জন্য, এই দেশের উন্নয়নের জন্য কাজ করা, সেই জায়গাটায় আসলে আমরা কতটুকু আশার আলো দেখতে পাই? প্রথমেই বলে রাখি, আসলে যারা দেশের বাইরে থাকেন অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে তারা দেশের বাইরে আছেন, তাদের থেকে দেশ জাতি উপকৃত হচ্ছেন না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি আসলে অনেকেই দেশের বাইরে থেকেও কিন্তু দেশের জন্য অনেক কাজ করেন। আর দেশে ফেরত আসার কথা যদি বলি, এটা আমি আমার ব্যক্তিগত ফিলোসফিতে যেটা মনে করি, দেশে এসে যদি আমি কন্ট্রিবিউট করতে চাই, অনেক ক্ষেত্রেই আমার কন্ট্রিবিউশন স্কোপটা অনেকখানি বেড়ে যায়। আমি ব্যক্তিগতভাবেও কিন্তু সেই পার্সপেক্টিভ থেকে দেশে এসেছি যে কোনোভাবে যদি আমি দেশকে কিছু দিতে পারি বা দেওয়ার চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট। তো আমি অনেকের সাথে আসলে যখন বাইরে থাকা অবস্থায় কথা বলতাম যে আপনারা আসলে দেশে যাচ্ছেন না কেন, অনেকেরই খুব ভ্যালিড রিজনস থাকে, যেমন তাদের ফ্যামিলি প্রবলেম থাকে, বা এমন কিছু সিনারিও, হয়তো হেলথ প্রবলেম, যেটার জন্য হয়তো বাংলাদেশে এসে তারা ট্রিটমেন্ট করতে পারবেন না, বা বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হয়তো তারা খাপ খাওয়াতে পারছেন না, বা কিছু ডিফিকাল্টিস ফেস করেছেন। এরকম বেশ কিছু ভ্যালিড রিজনস আমি দেখেছি। কিন্তু একটা জায়গায় আমি সবসময় আলাদা করে একটু হাইলাইট করি, অনেকের সাথে কথা বলতে গিয়ে আমি দেখি যে তারা দুটো পয়েন্ট বলেন। এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে তারা বলেন দেশে অনেক প্রবলেম, দেশে ট্রাফিক জ্যাম, দেশে হেলথের প্রবলেম, দেশে লেখাপড়ার প্রবলেম, দেশে আবহাওয়া খারাপ, দেশে আইন শৃঙ্খলার অবনতি। সেকেন্ড আরেকটা পয়েন্ট তারা বলেন, সেই পয়েন্টটা হচ্ছে দেশে গিয়ে যেহেতু আমরা সাধারণত রিসার্চার হিসেবে বাইরে যাই, দেশে ফেরত এসে রিসার্চের জায়গা নাই। তো এই দুইটা পয়েন্ট যখন একসাথে আমি চিন্তা করছি, ইটস আ কাইন্ড অফ প্যারাডক্স টু মি। কারণ দেখেন, আমি যখন আমার পিএইচডির জন্য বাইরে গিয়েছিলাম, আমার প্রফেসর আমাকে প্রথম যে জিনিসটা শিখিয়েছেন সেটা হচ্ছে যে কোনো একটা রিসার্চ প্রবলেম খুঁজে বের করা হচ্ছে একটা রিসার্চের 80% ওয়ার্ক। আমি 80% কাজ সম্পন্ন করে ফেলবো যদি আমি সুন্দর একটা রিসার্চ প্রবলেম খুঁজে বের করে ফেলতে পারি। তো যখন আমরা একজন রিসার্চাররা বাইরে বসে বলি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ফুল অফ প্রবলেমস, এবং তারপরে যখন আমি বলি এখানে রিসার্চের জায়গা নাই, ইট বিকামস এ প্যারাডক্স টু মি। বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে আপনার এই তথ্য প্রযুক্তি খাতের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যে মৌলিক গবেষণাগুলো, সেগুলো বেশ আলোচনায় এসেছে। তো আমরা আপনার এই মৌলিক গবেষণাগুলো, যেগুলো বেসিক্যালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর, সেগুলো আমরা জানতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি আমরা মৌলিক গবেষণার কথা বলি, এটা আসলে অনেক ক্ষেত্রেই করাটা বেশ দুরূহ, কারণ এটার জন্য হাই রিসোর্স দরকার হয়। কম্পিটিশনাল রিসোর্স যেগুলো দেখা যায় অনেক কস্টলি হয়, যেটা বাংলাদেশে থেকে আমরা অনেক ক্ষেত্রে হয়তো অ্যাভেল করতে পারি না। তো পিওর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে কাজ করাটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য যেহেতু কঠিন, আমরা মোস্টলি ট্রাই করি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্যাট মিনস কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কীভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে কাজ করার জন্য। আর আরেকটা জিনিস, আমি যেখানে আছি তার কনটেক্সটে আমরা সবসময় কাজ করার চেষ্টা করি। তো বাংলাদেশ, আমরা যেহেতু সবসময় জানি আমরা গরিব দেশ, অনেক ক্ষেত্রে আমাদের রিসোর্স কম, যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক রিসোর্স দাবি রাখে, আমরা চেষ্টা করি বাংলাদেশের যে অ্যাপ্লিকেশনগুলোর জন্য রিসোর্স কমে আমার কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করা দরকার, সেই জায়গাগুলোকে ফোকাস করার জন্য। সাধারণত দেখা যায় এমবেডেড সিস্টেমস, ছোটো ছোটো মাইক্রো কন্ট্রোলারে কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্টিগ্রেট করা যায়, বা ছোটো একটা এমবেডেড সিস্টেমস যেখানে কিছু সেন্সর্স আছে সেখানে কিভাবে ইন্টিগ্রেট করা যায়। আমি যদি খুব ছোট্ট দু একটা অ্যাপ্লিকেশনের কথা বলি, আমাদের একটা কাজ আছে, আপনার রেল লাইনে বাংলাদেশে মাঝে মাঝে দুর্ঘটনা হয়। তো এটা আমি যখন আসলে পিএইচডি করে ব্যাক করলাম, ইটস নিয়ার 2012 or 13, সেই সময়ের দিকে এরকম কিছু আনরেস্টের জন্য দেখা গিয়েছিল যে মানুষ স্লিপার খুলে ফেলেছে বা ফিশ ব্রেড খুলে ফেলেছে, যেখানে প্রাণহানি হয়েছিল, সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এটা ছাড়াও মাঝে মাঝে কিন্তু এই জিনিসটা আমাদের দেশে বিদ্যমান। শুধু আমাদের দেশে না, এটা অনেক পার্শ্ববর্তী দেশ যেমন ভারত বা আফ্রিকান দেশ যেমন কেনিয়া, এরকম দেশগুলোতেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের কেসগুলো ঘটে। তো এই দেশের রেল লাইনগুলো আসলে ফান্ডামেন্টালি কিছু জায়গায় ডিফারেন্ট। যেমন বাইরের দেশের, যদি আমি নর্থ আমেরিকার কথা বলি, ইউএসের কথা বলি, সেখানকার রেল লাইনগুলো ফেন্স দিয়ে পুরোপুরিভাবে প্রোটেক্টেড থাকে, কিন্তু আমাদেরগুলো তো পাবলিকলি ওপেন। সো ওইখানে এই রেল লাইনকে প্রোটেকশনের জন্য যে সিস্টেমগুলো আমাদের দেশে কাজে লাগে না, আমরা এখানে কিভাবে কাজ করতে পারি? আমরা আসলে অনেকেই ছোটোবেলায় দেখেছি যে আমরা রেল লাইনে কান দিয়ে শুনি যে ভাইব্রেশন হয়, শব্দটা শোনা যায়।
তো আমরা চেষ্টা করছিলাম সেই ভাইব্রেশনটাকে প্রায় 1 কিলোমিটার দূর থেকে যদি আমরা কোনোভাবে সেন্স করতে পারি, একটা ট্রেন যখন চলমান অবস্থায় থাকবে সে সামনে কুইরি করে বুঝতে পারবে যে সামনে সব কিছু কন্টিনিউয়াস আছে কিনা। যদি না থাকে সেখানে সিগন্যাল পাবে, অথবা যদি এটাকে স্ন্যাচ করে তুলে ফেলা হয় সিগন্যাল পাবে না, সেখান থেকে বুঝতে পারবে দেয়ার মাইট বি সামথিং রং। তো এইখানে যে এই ট্রেনের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনগুলো থেকে আসলে আমাদের বুঝতে হয় যে ট্রেনটা আসছে, লাইনটা কন্টিনিউয়াস আছে, এই অবস্থাটা বিরাজমান কিনা। এই বোঝাটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, কারণ অনেক ধরনের এনভায়রনমেন্টাল সিনারিও আছে। যেমন ধরেন আপনার মানুষ হেঁটে যাচ্ছে, এটাও কিন্তু একটা কম্পন দেয়। আবার কিছু কিছু আশেপাশ দিয়ে গাড়ি ঘোড়া চলে, সেটাও একটা কম্পন দেয়। আবার পাশের রেল দিয়ে বা পাশের ট্র্যাক দিয়ে একটা ট্রেন চলছে, সেটাও কিন্তু একটা কম্পন দেয়। এই সবগুলো কম্পন থেকে শুধুমাত্র ওই ট্র্যাকের উপরে যে ট্রেনটা আসছে তার কম্পনকে আলাদা করা, এখানে বুদ্ধিমত্তার দরকার। এখানে তো আর মানুষের বুদ্ধিমত্তা দেওয়া যাবে না, কৃত্রিম বুদ্ধিমত্তা দিতে হবে। কিন্তু ওখানে তো আমরা একটা বড় কম্পিউটার দিয়ে দিতে পারবো না, তাহলে সারা দেশে 1 কিলোমিটার পর পর এতগুলো কম্পিউটার আমাদের লাগবে, সেটাও ফিজিবল না। ওখানে খুব ছোট মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমরা একটা সিস্টেম ডিজাইন করার চেষ্টা করছি, অনেক দূর আমরা এগিয়েও গেছি। এই কাজটা একদম ব্র্যান্ড নিউ, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রবাবলি আমাদের রিসার্চ গ্রুপ থেকেই প্রথম ইনিশিয়েটিভ নেওয়া। তো এটা একটা এক্সাম্পল। আবার আমাদের আরেকটা প্রজেক্ট আছে যেটা আমরা থ্যাঙ্কফুলি মিনিস্ট্রি অফ এডুকেশনের ফান্ডিংয়ের কথা অ্যাকনলেজ করি। আর আগে আমি যে প্রজেক্টটা বললাম সেখানে আমরা থ্যাঙ্কফুলি আইসিটি ডিভিশনের ফান্ডিংয়ের কথা অ্যাকনলেজ করি সবসময়। তো আরেকটা যে প্রজেক্ট মিনিস্ট্রি অফ এডুকেশনে, সেখানে আমরা এয়ার কোয়ালিটি সেন্সিং নিয়ে কিছু কাজ করেছি, এবং সেখানে ছোটো মাইক্রো কন্ট্রোলার দিয়ে এয়ারের বিভিন্ন অবস্থাকে আমরা সেন্স করার চেষ্টা করি। সেখান থেকে আমরা আসলে বোঝার চেষ্টা করি একটা ঘরের ভিতরে কতজন মানুষ আছেন বা নাই। তো সেখানেও কিন্তু ওই কৃত্রিম বুদ্ধিমত্তাটা ছোট্ট ডিভাইসে আমাদের দেওয়া লাগে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও আরও বেশ কিছু ইস্যুতে, ডিপ লার্নিং বা আরও কিছু ইস্যুতে তথ্য প্রযুক্তি খাতের মাইক্রোসফটের সাথে সম্পর্কিত বেশ কিছু কাজ আপনি করছেন, সেগুলো আমাদেরকে বলবেন। তো আমরা রেল লাইনের যে প্রজেক্টের কথাটা বললাম, সেখানে কিন্তু আমরা যখন আসলে কাজ করতে গেলাম, আমাদের গ্রুপে যে স্টুডেন্টগুলো কাজ করতো তারা কাজ করতে করতে দেশের বাইরে চলে গিয়েছিল। তার ভিতরে একজন কানাডায় চলে গিয়েছে, আর একজন মাইক্রোসফট রিসার্চ ইন্ডিয়াতে চলে গিয়েছিল। যখনই মাইক্রোসফট রিসার্চ সে ইন্ডিয়ায় গেল, তখন সে যেহেতু মাইক্রোসফট রিসার্চে কাজ করছে, এটা আমাদের জন্য তো একটা মস্ত বড় অপরচুনিটি। ওখান থেকে সে কিছু নলেজ পাচ্ছে, রিয়েল ইন্ডাস্ট্রি নলেজ, এবং সেটা মাইক্রোসফটের নলেজ, প্রবাবলি দ্য লিডিং R&D। তো তারা যেই কাজগুলো করে, আমরা তখন তার সাথে একটু কোলাবোরেশন মেনটেন করে বোঝার চেষ্টা করি যে মাইক্রোসফট আসলে কোন দিকে যাচ্ছে। মাইক্রোসফটের একটা মডিউল আছে যেটাকে বলা হয় EdgeML, যেটা এই খুব লিমিটেড রিসোর্সে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করে। তো আমরা সেই জিনিসটার ইনফরমেশন তার কাছ থেকে পাওয়ার পর সেই নলেজটা আমরা গ্যাদার করার চেষ্টা করি, এবং আমরা যে সলিউশনটা করছি সেখানে কিন্তু EdgeML-এরই একটা ভার্সন আমরা ওই ছোট্ট মাইক্রো কন্ট্রোলারের ভিতরেই ডিপ্লয় করার চেষ্টা করছি। এবং টিল নাও আমরা সেই ট্রেনের ভাইব্রেশনের ডাটাগুলোকে শেখাতে দেখা গেছে মোর দ্যান 90% অ্যাকুরেসিতে কিন্তু অ্যারাউন্ড আমরা এখন পর্যন্ত সাকসেসফুল হতে পারছি। তো মাইক্রোসফট এখন কাটিং এইজ যে ডেভেলপমেন্টগুলো করছে, সেই ডেভেলপমেন্টগুলো কিন্তু আউট অফ আওয়ার রিচ না। আমরা কিন্তু সেই ডেভেলপমেন্টগুলো আমাদের বাংলাদেশের কনটেক্সটে কীভাবে অ্যাপ্লাই করা যায় এবং কিভাবে তাকে মোর অ্যাকুরেট করা যায়, সেগুলো নিয়ে এখন কাজ করছি। ডক্টর আলিমান ইসলাম, আপনি ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে অনেক কাজ করেছেন, আপনার বেশ কিছু মৌলিক গবেষণা এই ওয়্যারলেস নেটওয়ার্ক ছিল। তো এই খাতে আমাদের যে অগ্রগতি, আমাদের গবেষণার যে অগ্রগতি, আপনার যে গবেষণা, সেগুলো আমরা জানতে চাই। যেমন আমি একটু আগে যে ট্রেনের প্রজেক্টের কথা বললাম, ট্রেনের প্রজেক্টে আমি শুধুমাত্র বলেছি আমি কী করে বুঝবো একটা ট্রেন আসছে। কিন্তু 1 কিলোমিটার দূরে রাখা একটা ডিভাইস যখন বুঝলো যে ট্রেন আসছে, তাকে তো আবার ট্রেনের কাছে জানাতে হবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, সব কিছু ঠিক আছে অথবা ঠিক নেই। এটা আমি কীভাবে বোঝাবো? এখানে কিন্তু কোনো ওয়্যার্ড নেটওয়ার্ক কাজ করবে না, যেহেতু এটা একটা মুভিং ট্রেন। তো সেখানে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কিং লাগবে, এবং সেখানে ওয়্যারলেস নেটওয়ার্কিংয়ে কিছুদিন আগেরও যে টেকনোলজি সেগুলো কিন্তু আসলে কাজ করে না, তার ডিস্টেন্স থাকে খুব কম, 1 কিলোমিটার পর্যন্ত আমরা যেতে পারি না। এখানে আমরা দেখেছি মাইক্রোসফটে লোরা একটা মডিউল যেটা অনেক বেশি দূরে অল্প এনার্জি নিয়ে কাজ করতে পারে, তারা সেটা নিয়ে কাজ করে। কিন্তু স্টিল লোরাটা অনেক ক্ষেত্রে যেমন মোবাইল, যেমন ট্রেন যখন মুভ করছে সেটা একটা মোবাইল বডি, মুভিং বডি, এই ধরনের ক্ষেত্রে খুব বেশি তারা এক্সপ্লোর করে নাই। এবং আমরা কিন্তু আমাদের রিসার্চ গ্রুপ থেকে এই কাজগুলো তখন যেহেতু আমাদের প্রয়োজন, আমরা আমাদের প্রয়োজনে নিরিখে তখন ওই লোরা টেকনোলজি কীভাবে মুভিং ট্রেন বা একটা মুভিং বডি থেকে ওয়্যারলেসলি এনেবল করা যায় সেই জিনিসগুলো আমরা এক্সপ্লোর করেছি, এবং টিল নাও আমরা যে অ্যাকুরেসি পেয়েছি আলহামদুলিল্লাহ দে আর প্রিটি গুড। রোহিঙ্গাদের উপরে বেশ কিছু গবেষণার কাজ করতে যে মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু প্রযুক্তির উদ্ভাবন করেছেন, যেটা শুধু এখন দেশেই না, দেশ ছাড়িয়ে সারা পৃথিবীর যে শরণার্থীদের যে মানসিক স্বাস্থ্য, সেটা নিয়েও বেশ ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে বলে আমরা জেনেছি। তো এইটা নিয়ে আমাদেরকে যদি কিছু বলতেন। ইনফ্যাক্ট মানসিক স্বাস্থ্যের খুব স্পেসিফিক একটা টপিক যেটাকে আমরা বলি PTSD বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেটা নিয়ে আমরা কাজ করেছিলাম। তো আমরা চিন্তা করলাম যেটা যে মানুষের ব্রেন তো সবার জন্য কমন, এবং ব্রেন কিছু ওয়েভ জেনারেট করে, যে ওয়েভগুলো এখন কিছু ডিভাইস যেমন মাইন্ড ওয়েভের একটা হেড ব্যান্ডের মতো আছে, সেই হেড ব্যান্ড দিয়ে ক্যাপচার করা যায়।
তো আমাদের কাছে মনে হয়েছে যে মানুষের কথা আলাদা হতে পারে, মানুষের কালচার কাস্টমস আলাদা হতে পারে, বাট ব্রেন থেকে যে ব্রেন ওয়েভগুলো বের হবে তার ভিতরে যে চেঞ্জ, প্রবাবলি দেয়ার ইজ এ সিমিলারিটি। তো আমরা যেটা করলাম, আমরা আসলে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে গিয়ে ওই নর্মাল ইন্টারভিউর মতো করেও তাদের সাথে কোয়েশ্চেন করলাম, একই সাথে তাদের ব্রেন ওয়েভগুলো কালেক্ট করে নিয়ে চলে আসলাম। তারপর সেটাকে যখন আমরা অ্যানালিসিস করার চেষ্টা করলাম, তখন আমরা খুব ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস পেলাম এবং আমরা দেখলাম পিটিএসডি আসলে যাদের আছে, যারা ইন্টারভিউর উপর বেস করে বোঝা যাচ্ছে যে তাদের প্রবাবলি পিটিএসডি আছে, তাদের সাথে তাদের ব্রেন ওয়েভের কিছু স্পেসিফিক সিগন্যালের কিছু চেঞ্জের কোরিলেশন আছে। এবং এই ধরনের ফাইন্ডিংসটা আসলে কাইন্ড অফ ব্র্যান্ড নিউ ছিল এবং এইরকম ফাইন্ডিংস আসলে লিটারেচারে বা এর আগে কখনো হয়নি। এর আরও একটা এক্সটেনশন পরবর্তীতে আমরা করি, সেটা হচ্ছে যখন তাদের সাথে আমরা কথা বলি, কথা শেষে তাদেরকে একটা আমরা কাগজ এবং পেন্সিল দিয়ে বলি, আপনি আগে মায়ানমারে যে বাসাটায় ছিলেন, যে বাড়িটায় ছিলেন, সেটা একটু কষ্ট করে আঁকেন, আর আপনি ভবিষ্যতে যে বাড়িটায় থাকতে চান সেটা একটু কষ্ট করে আঁকেন। এটা আসলে আমাদের উদ্দেশ্য ছিল সেই সময় তাদের ব্রেন ওয়েভ কালেক্ট করা, কিন্তু পরবর্তীতে আমাদের মাথায় আসে যে তাদের যে আমরা ড্রয়িংগুলো নিয়ে আসলাম তার ভিতরে তো কিছু ইনফরমেশান থাকতে পারে। তো আমরা সেই ড্রয়িংগুলোকেও আসলে ইমেজ প্রসেসিং দিয়ে অ্যানালিসিস করি। তারা কত দূর পর্যন্ত দাগ টানছেন, কয়টা কর্নার তাদের দাগের ভিতরে, এই আঁকার ভিতরে আছে, এরকম বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা যখন ব্রেন ওয়েভের সাথে তার আঁকাটাকে ব্লেন্ড করি, দেখা যায় নিয়ার টু পারফেক্ট, অ্যারাউন্ড 99% অ্যাকুরেসিতে কারো পিটিএসডি আছে কি না সেটা আইডেন্টিফাই করে ফেলা যায়। সো সেই জায়গাগুলোতে যদি তাদেরকে কোনো মেন্টাল সাপোর্ট দিতে হয়, সেখানে আমাদের মেন্টাল হেলথ স্পেশালিস্টদের যে স্ক্যারসিটি, তাদের যে অপ্রতুলতা, সেটাকে সাথে রেখেও সাপোর্ট দেওয়ার একটা নতুন টেকনোলজি আমরা এভাবে ইনভেন্ট করার চেষ্টা করেছি। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই একটা বেশ ঝুঁকিপূর্ণ এবং বেশ সংকটময় সময় কাটাচ্ছে। আমরা জেনেছি আপনি ট্রাফিক সিস্টেমকে, ঢাকা শহরের ট্রাফিক সিস্টেমকে পাল্টে দেওয়ার জন্য এবং বেশ কিছু গবেষণা করেছেন, বেশ কিছু সলিউশন আনার চেষ্টা করছেন, আমাদেরকে যদি বলতেন। আমার মতো এরকম আনস্ট্রাকচার একটা ট্রাফিক, যেখানে মানুষজন লেন মানবে না, রাস্তার মাঝখানে মানুষ হাঁটাহাঁটি শুরু করবে, রিক্সা চলে আসবে, সাইকেল চলে আসবে, এটা কি আমার সিমুলেট করতে হবে। তো এই ধরনের আনস্ট্রাকচার ট্রাফিক সিমুলেশনের জন্য আমরা একটা সিমুলেটর প্রিপেয়ার করা শুরু করেছি। আমরা বেশ কয়েক বছর ধরে কাজ করছি, আমরা যেটাকে নাম দিয়েছি ঢাকা সিম, এবং আমরা থ্যাঙ্কফুলি আইসিটি ডিভিশনের কিছু ফান্ডিংয়ের কথা এখানে অ্যাকনলেজ করি, কারণ এগুলো আসলে খুবই হেল্পফুল হয় আমাদের জন্য। তো আমরা এই সিমুলেটরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা প্রথম দেখিয়েছি কি লেন না মেনে কীভাবে গাড়ি চলে এবং সেটাকে সিমুলেট করা যায়। তো আমরা আসলে যেটা চিন্তা করেছি, একটা ট্রাফিক জাংশনে বিভিন্ন দিক থেকে যে লিঙ্কগুলো থাকে, কোন জায়গায় কোন ধরনের কতগুলো গাড়ি আছে, সেটা যদি একটা আনুমানিক সংখ্যা আমি পাই, একটা অটোমেটেড সিগন্যালিং কিন্তু সেখানে করা যায়। তো এই কাজগুলো আমরা ট্রান্সপোর্টেশন নিয়ে করছি এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই কাজগুলো রিয়েল লাইফে যেন মানুষকে সুবিধা দিতে পারে সেটা এনশিওর করা। স্যাটেলাইট নির্ভর এই যে ভূমিকম্পের আগাম বার্তা দেওয়ার জন্যে যে প্রযুক্তি, যে সলিউশন আপনি তৈরি করছেন বা আপনার একটা গবেষণার মধ্যে আছে, যেটা প্রায় 3 মাস আগে ভূমিকম্পের আগাম বার্তা আমরা পেতে পারি, এইরকম যে প্রকল্প, যে চিন্তাভাবনা, যে গবেষণা আপনার আছে, সেই নিয়ে আমাদেরকে যদি কিছু বলতেন। তো আমরা আমাদের রিসার্চ গ্রুপ থেকে আমাদের ইনফ্যাক্ট একজন মাস্টার্স স্টুডেন্ট, যিনি ইনফ্যাক্ট খুলনা ইউনিভার্সিটিতে একজন টিচার হিসেবে আছেন, এখন পিএইচডিও করছেন আমাদের ডিপার্টমেন্টে, তিনি এটা নিয়ে কাজ করছেন এবং তার কাজের স্টাইলটা সম্পূর্ণ আলাদা। তিনি যেটা করছেন যে স্যাটেলাইট থেকে যে ডাটাটা পাওয়া যায়, সেই ডাটায় ভূমির ভিতরের কিছু প্রপার্টিজের সাথে কোরিলেট করে এমন কিছু কোয়ান্টিটেটিভ ভ্যালুজ আছে, সেই ভ্যালুগুলোর যে চেঞ্জ হয় সেটা কি আর্থকুইকের সাথে কোনোভাবে কোরিলেট করে। এবং দেখা গেছে তার গবেষণার থ্রুতে, যেখানে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা কাজ করতে পারি নাই, বাট তার কিছু ম্যাথমেটিক্যাল মডেলিং খুব সুন্দরভাবে প্রায় 3 মাস পূর্বে বেশিরভাগ আর্থকুইক, আমরা ওয়ার্ল্ড ওয়াইড 5টা রিজন নিয়ে কাজ করেছি, বড় বড় 5টা রিজন, সেখানকার প্রায় দেখা গেছে 10-15 বছরের ডাটা নিয়ে যখন আমরা কাজ করলাম, খুব সুন্দর করে প্রায় 3 মাস আগে একটা সার্টেন গুড অ্যাকুরেসিতে, আমি যদি ভুল করে না থাকি 80% বা তার থেকেও বেশি অ্যাকুরেসিতে আমরা বুঝে ফেলতে পারি যে সামনে বোধহয় একটা ভূমিকম্প আসছে। এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। রানা মঞ্জুর ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভি এবং এনটিভির দর্শকরা যারা এই অনুষ্ঠান কষ্ট করে দেখলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে থাকছে ঢাকার ওপর 3D গেম তৈরির গল্প। প্রিয় শহর ঢাকাকে বিশ্বের কাছে চেনানোর জন্য ঢাকার ওপর 3D গেম তৈরি করছে ঢাকা গেম স্টুডিও। 2020 সাল থেকে কাজ শুরু হয় এই ঢাকা গেম তৈরির। কম্পিউটার বা মোবাইল গেম তৈরির জন্য এক ঝাঁক তরুণ প্রযুক্তিবিদ গড়ে তুলেছেন ঢাকা গেম স্টুডিও। এই তরুণ তরুণীরা শিখেছেন গ্রাফিক্স ডিজাইন, শিখেছেন অ্যানিমেশন, জেনেছেন রোবোটিক্স, পারেন কোডিং।
বিশ্বের কাছে ঢাকাকে পরিচিত করতে আর ঢাকায় আন্তর্জাতিক মানের গেম তৈরির সক্ষমতা থাকার বিষয়টিকে প্রমাণ করার লক্ষ্য এই তরুণ তরুণীদের। এমন প্রেক্ষাপটে ঢাকা স্টুডিওর পক্ষ থেকে উদ্যমী তরুণ প্রযুক্তিবিদ রাশাদ রৌফ চৌধুরীর নেতৃত্বে গেম তৈরির কাজ শুরু করেন জাহরা চৌধুরী, আরিবা নাওয়ার আনোয়ার, সাদিয়া হোসেন মুনা, নম্রতা রায়, মনস্বিতা গোস্বামী, ফারদিন ওয়াদুদ সহ অনেকেই। এদের প্রথম কাজটির নাম ঢাকা গেম। কেন প্রথমেই ঢাকা গেম তৈরি করছেন তা নিয়ে কথা বলেছেন জাহরা চৌধুরী আর আরিবা নাওয়ার আনোয়ার। এটা আসলে একটি জিওগ্রাফি গেম হিসাবে আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু পরে আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে বুঝলাম যে মানুষ বাংলাদেশের ব্যাপারে অত জানে না। আর যখনই মনে করেন বলা যে ও আমি বাংলাদেশ থেকে সবাই বলা যে ও ইন্ডিয়া নাকি বা পাকিস্তান, বা জীবনে বাংলাদেশ বলে না। তো সেই জন্যে মানুষকে বাংলাদেশ চেনানোর জন্য আমরা এই গেমটা বানাচ্ছি। এটা লাইক মোস্টলি ঢাকাকে পিন পয়েন্ট করে, ঢাকার সব স্পেশালিটি বাট বাংলাদেশের সব কালচার হেরিটেজ মিক্স করে এটা করা হয়েছে। গেমিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের বেশি পরিচয় নেই, তো আমরা ওইটার জন্য আবার ঢাকাকেও বাংলাদেশের যে নিজের কান্ট্রির প্রতি যে একটা দেশপ্রেম আছে, এই দুটোটা কনসেপ্টকে একসাথে করে আমরা এই গেমটা বানাতে চাচ্ছি। গো ইঞ্জিন ব্যবহার করে তারা তৈরি করছেন গেম ডিজাইন আর প্রোগ্রামিং। এছাড়া ব্লেন্ডার সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হচ্ছে 3D মডেলিং। একটা মজা হচ্ছে যে ভাবেন ঢাকায় যারা আছে তারা তাদের প্রিয় জায়গাগুলোয় ঘুরেফেরা করতে পারবে। যারা বিদেশে আছে তারা নতুন কোনো জায়গা, বিশ্বটার সাথে তারা ইন্টারঅ্যাক্ট করছে। গুগল ম্যাপসে তো তারা শুধু ম্যাপটা দেখবে, কিন্তু এখানে তারা নিজেই ক্যারেক্টার কন্ট্রোল করে ঘুরে বেড়াচ্ছে। ভাবেন চায়ের দোকানে যে চা কিনছে, রিক্সায় ঘুরে বেড়া করছে। আমাদের গেম ইঞ্জিনটার নাম হচ্ছে গোডট। এটা হচ্ছে ফ্রি, যে কোনো কেউ ব্যবহার করতে পারবে। আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জিডি স্ক্রিপ্ট। জিডি স্ক্রিপ্ট হচ্ছে গোডটের একটা নিজের ল্যাঙ্গুয়েজ, পাইথনের মতো, কিন্তু গোডটের আপন ল্যাঙ্গুয়েজ। গেমটি আরও আপডেট করার কাজ চলছে। খুব দ্রুত অ্যাপ স্টোরে গেমটি সংযোজন করার আশা এই তরুণ প্রযুক্তিবিদদের। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntv.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও ইভালি তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।